হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেডিসিনের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে নিউমোনিয়া সেটা নিয়ে কথা বলবো। নিউমোনিয়ার ডেফিনেশন কি? হোয়াট ইজ নিউমোনিয়া? নিউমোনিয়া ডেফিনেশন হলো অ্যান অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস অ্যাসোসিয়েটেড উইথ নিউলি ডেভেলপড পালমোনারি রেডিওলজিক্যাল শ্যাডো। এই কথাটার মানেটা কি? ফার্স্টলি দেখেন, অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস এটা স্পেসিফিক্যালি বোঝায় যে একটা অ্যাকিউট ইনফেকশন ইন দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা লাঙে একটা অ্যাকিউট ইনফেকশন, এবং এই অ্যাকিউট ইনফেকশনের ফলে লাঙে রেডিওলজিতে মানে এক্স রেতে একটা নতুন শ্যাডো আসছে। ঠিক আছে, আমরা যদি ফিগারে দেখি, ফিগারের লেফট সাইডে দেখেন আমাদের লাঙের মধ্যে যে এয়ারওয়ে আছে, এয়ারওয়েগুলোর নাম হচ্ছে অ্যালভিওলাই। নর্মালি অ্যালভিওলাইতে বাতাস থাকে, অ্যালভিওলার মধ্যে বাতাস থাকে এ পার্টে যেটা আছে। কিন্তু এই অ্যালভিওলাসে যদি ইনফেকশন হয় বা লাঙে যদি ইনফেকশন হয়, ইনফেকশন হইলে অ্যালভিওলাসের মধ্যে ফ্লুইড জমে যায়। ঠিক আছে, এবং এই অ্যালভিওলাসের মধ্যে ফ্লুইড জমাটাকে বলে কনসলিডেশন, এবং এই ফ্লুইড জমার ফলে দেখবেন যে চেস্ট এক্সরেতে একটা চেঞ্জ আসে। চেঞ্জটা কি? ওপ্যাসিটি, একটা সাদা শ্যাডো আসে। ঠিক আছে, সো এই এন্টায়ার প্রসেসটাই হচ্ছে আমার নিউমোনিয়া। একটা লাঙে ইনফেকশন হলো এবং ইনফেকশন হওয়ার ফলে নতুন একটা চেস্টে শ্যাডো আসলো বা ওপ্যাসিটি আসলো। নিউমোনিয়া আমাদের কয় ধরনের? নিউমোনিয়াকে আমরা 4 ধরনে ভাগ করি, 4টা সেটিং অনুযায়ী ভাগ করি। প্রথমটা হচ্ছে আমার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, 2 নম্বরটা হচ্ছে আমার হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, থার্ড হচ্ছে আমার ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের নিউমোনিয়া, অ্যান্ড লাস্টলি আমার অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা, কোনটা কি সেটা বলি। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলতে বোঝায় যে হসপিটালের বাইরে কমিউনিটিতে, মানে বাসা, অফিস, আমি, আপনি সবাই, হসপিটালের বাইরে কোনো মানুষের যদি নিউমোনিয়া হয় এবং সে যদি আমার কাছে আসে, সেটা হবে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। অন্যদিকে হসপিটালের ভিতরে আইসিইউর মধ্যে ভেন্টিলেটরে আছে যে মানুষটা, তার যদি নিউমোনিয়া হয় সেটাকে বলবো আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। থার্ডলি, কোনো একটা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, মানে ধরেন এইডসের একটা পেশেন্ট, অথবা কেমোথেরাপি পাচ্ছে এরকম একটা পেশেন্ট, অথবা তার কোনো লিউকেমিয়া আছে, লিম্ফোমা আছে, এরকম একটা কোনো পেশেন্ট যার ইমিউনিটি অনেক দুর্বল, এই পেশেন্টের নিউমোনিয়াকে আমরা আলাদা ভাগ করেছি। এবং ফাইনালি অ্যাসপিরেশন বলতে কী বোঝায়? আমার জিআইটির কন্টেন্টটা যদি আমার লাংসে চলে যায়, ওটাকে বলতেছি আমরা অ্যাসপিরেশন। সো স্ট্রোকের পেশেন্ট অথবা আনকনশাস পেশেন্ট, হ্যাঁ, অথবা যার অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, এইসব মানুষজনের জিআইটির কন্টেন্টটা লাঙে অ্যাসপিরেট হয়ে যেতে পারে এবং তার ফলে নিউমোনিয়া হতে পারে। এটাকে আমরা আলাদা সেকশনে রেখেছি। এখন কেন আমরা এভাবে নিউমোনিয়াকে ভাগ করলাম? কারণ হচ্ছে নিউমোনিয়া যেহেতু একটা ইনফেকশিয়াস কজ আছে, এই কমিউনিটিতে যে ব্যাকটেরিয়াগুলো বা যে ভাইরাসগুলো ইনফেকশন করে, হসপিটালের মধ্যে কিন্তু সেরকম করে না। হসপিটালের মধ্যে আরও স্ট্রং, আরও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ইনফেকশনগুলো করে, এই জন্য এটাকে আমরা আলাদা করেছি। অন্যদিকে যে ইমিউনিটি দুর্বল, যার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তার এটিপিক্যাল অর্গানিজম, ফাঙ্গাস দিয়ে ধরেন নিউমোনিয়া হলো, যেটা নর্মাল মানুষের হবে না, সো তাকেও আমার আলাদাভাবে চিন্তা করতে হবে। অন্যদিকে যখন যার অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, তার জিআইটির যেমন নর্মাল ফ্লোরা ছিল, অ্যানারোবিক অর্গানিজম চলে আসবে সেখানে গ্রাম নেগেটিভ অর্গানিজম, গ্রাম পজিটিভ অর্গানিজম, তিনটারই কভারেজ দিতে হবে। এটা সব আমরা ইন ডিটেলস আলোচনা করব ইন সাবসিকুয়েন্ট পার্টস। সো আমার পয়েন্টটা হচ্ছে যে যেহেতু এক সেটিংয়ে আমার অর্গানিজমগুলো ডিফারেন্ট, সেহেতু আমরা এভাবে নিউমোনিয়াকে 4 ভাগে যদি ভাগ করি, আমার কী অর্গানিজম লাইকলি রেসপন্সিবল ফর মাই পেশেন্টস নিউমোনিয়া সেটা আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা মেইনলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নিয়ে কথা বলবো। আমরা ইন ফিউচার বাকি নিউমোনিয়াগুলো নিয়েও কথা বলবো। এখন আমরা দেখি যে আমাদের কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটাকে কমনলি বলা হচ্ছে CAP, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কমনলি কী অর্গানিজম দিয়ে হয়? আমরা এই অর্গানিজমকে 2 ভাগে ভাগ করেছি, টিপিক্যাল এবং এটিপিক্যাল। টিপিক্যাল অর্গানিজমের মধ্যে আমার আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, যার আর এক নাম হচ্ছে নিউমোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্যাফ অরিয়াস ইনক্লুডিং এমআরএসের কথাটা আমি পরে আবার বলবো, আর গ্রাম নেগেটিভ ব্যাসিলাই লাইক সিউডোমোনাস অ্যান্ড ক্লেবসিয়েলা। এগুলো আমার টিপিক্যাল অর্গানিজম। এবং এটিপিক্যাল অর্গানিজমের মধ্যে আছে আমার মাইকোপ্লাজমা নিউমোনিয়া, ক্ল্যামিডিয়া, লেজিওনেলা, এবং আমার কিছু ভাইরাল নিউমোনিয়ার মধ্যে বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমার করোনা ভাইরাস। কারণ আমরা জানি এখন কোভিড-19 মানে করোনা ভাইরাসের একটা নোভেল স্ট্রেন দিয়ে এই ডিজিজটা হচ্ছে কোভিড-19, এবং এটা প্যান্ডেমিক হয়ে গিয়েছে।
সো এই কোভিড-19 দিয়েও এখন যদি কেউ এটিপিক্যাল নিউমোনিয়া নিয়ে আসছে, আমাদের মাথায় সবার আগে চিন্তা করতে হবে এটা কোভিড-19 কিনা, ঠিক আছে। সো আমরা নিউমোনিয়ার কজগুলো টিপিক্যাল এটিপিক্যাল এভাবে ভাগ করলাম। এর মধ্যে দেখেন যে কিছু জায়গায় আমি স্টার দিয়েছি, এই স্টারগুলো হচ্ছে আমার কমন কজ, যেরকম নিউমোকক্কাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং এটিপিক্যাল অর্গানিজমগুলো দিয়ে কমনলি নিউমোনিয়া আমার হয়, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এখন এই যে টিপিক্যাল এটিপিক্যাল কথাটা বললাম, এটিপিক্যাল আমরা কেন ভাগ করেছি, এটিপিক্যাল মানে কি, কী অর্থে? এটা দুইটা কারণে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে নিউমোনিয়ার যে কমন সাইন সিমটম, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখব, সেই কমন সাইন সিমটমগুলো এটিপিক্যাল নিউমোনিয়াতে থাকে না। সেকেন্ড কথা হচ্ছে নিউমোনিয়ার অর্গানিজম আইডেন্টিফাই করার একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে আমার স্পুটাম কালচার। এই স্পুটামে আমরা কমনলি রুটিনলি এই মাইকোপ্লাজমা, ক্ল্যামিডিয়া বা লেজিওনেলা, এটিপিক্যাল অর্গানিজমগুলো কমনলি আমি কালচার করি না স্পুটামে। সো এই এটিপিক্যাল অর্গানিজমগুলো আমি কিভাবে ডিটেক্ট করব, আমি পিসিআর করে ডিটেক্ট করতে পারবো, সেটাও আমি পরে দেখাচ্ছি। সো এটিপিক্যাল নিউমোনিয়া বলার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আমার এটার সাইন সিমটমগুলো টিপিক্যাল নিউমোনিয়ার মতো না, দুই নম্বর হচ্ছে আমার এটাতে স্পুটাম কালচার নেগেটিভ আসবে, কারণ কমনলি এইসব অর্গানিজম আমরা স্পুটামে কালচার করি না। আচ্ছা, এখন একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া তো সবার হবে না, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হইতে কিছু রিস্ক ফ্যাক্টর লাগে এবং সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমার জানতে হবে। সেই রিস্ক ফ্যাক্টর কি? একটা হচ্ছে ওল্ড এজ, আর একটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, যাদের ক্রনিক লাং ডিজিজ আছে যেরকম ফাইব্রোসিস, সিওপিডি, অ্যাজমা, যাদের ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফেকশন হলে আমার রেসপিরেটরি এপিথেলিয়ামের সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং তার ফলে ইজিলি আমার পরে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্ট করতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে আমার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এটা তো জানি যে ডায়াবেটিস মেলাইটাস, এইডস, কিমোথেরাপি, ম্যালিগন্যান্সি। সো এই সকল রিস্ক ফ্যাক্টর থাকলে আমার চিন্তা হতে হবে তার নিউমোনিয়া হওয়ার চান্স বেশি। এখন একটা নিউমোনিয়া পেশেন্টের কমন সিমটম কী কী? নিউমোনিয়া পেশেন্টের সিমটম খুবই কম। এক নম্বর হচ্ছে তার ফিভার উইথ রাইগর। দুই নম্বর হচ্ছে কফ, এই কাশিটা ইনিশিয়ালি থাকে ড্রাই কিন্তু লেটার অন এটা প্রোডাক্টিভ কফ হয়ে যায়। তিন নম্বর তার শ্বাসকষ্ট থাকতে পারে, ডিসপনিয়া। চার নম্বর হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেইন। নিউমোনিয়া আমরা জানি লাংসে ইনফেক্ট করে, কিন্তু এই ইনফেকশনটা স্প্রেড করে যদি প্লুরাকে ইনভলভ করে ফেলে তাহলে এটা প্লুরাইটিক চেস্ট পেইন করতে পারে, ঠিক আছে। এবং আমরা জানি প্লুরাইটিক চেস্ট পেইন থেকে কার্ডিয়াক চেস্ট পেইন কীভাবে আলাদা করতে হয়। প্লুরাইটিক চেস্ট পেইন আমার পেরিফেরাল চেস্ট পেইন, ওয়েল লোকালাইজড, এবং এটা শার্প পেইন এবং ইন্সপিরেশনের সাথে এই পেইনটা বাড়বে, ঠিক না? আচ্ছা, লাস্টলি আমি বলেছি যে প্রোডাক্টিভ কাফ হতে পারে, কিন্তু স্পুটামটা নর্মালি মিউকয়েড বা পুরুলেন্ট থাকে। স্পুটামের দুইটা স্পেশাল কালার হতে পারে, দুই ক্ষেত্রে, দুইটাই রেয়ার। একটা হচ্ছে রাস্ট কালার স্পুটাম, আমি দেখাবো। রাস্ট কালার স্পুটাম হয় আমার নিউমোকক্কাল নিউমোনিয়াতে। আর একটা হতে পারে স্পুটামের সাথে ফ্র্যাঙ্ক ব্লাড, মানে স্পুটামের সাথে ডাইরেক্টলি হিমোপটাইসিস হচ্ছে, এইটা আমার হতে পারে এমআরএসএতে। আচ্ছা, এখন এই রাস্ট কালার স্পুটাম আর ব্লাড, এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? রাস্ট মানে কি? রাস্ট মানে হচ্ছে এখানে আরবিসি ব্রেকডাউন হওয়ার কারণে একটা ব্রাউনিশ টাইপের কালার হয়ে যায়। দেখেন লেফট সাইডের যে স্লাইডটা, এই স্পুটামটা হচ্ছে আমার রাস্ট কালার স্পুটাম। রাস্ট কালার স্পুটাম হয় আমার নিউমোকক্কাল নিউমোনিয়াতে, কারণ নিউমোকক্কাল নিউমোনিয়াতে আরবিসি ব্রেকডাউন হয়ে যায় আমার। আর রাইট সাইডে যেটা স্পুটামটা আছে ওটার সাথে কিন্তু একদম ডিরেক্ট ফ্রেশ ব্লাড বের হয়ে আসছে, ওটাকে আমরা হিমোপটাইসিস বলি। হিমোপটাইসিস নিউমোনিয়াতে খুবই আনকমন। যদি একটা নিউমোনিয়ার পেশেন্টের হিমোপটাইসিস হয়, আপনি চিন্তা করবেন যে লাইকলি অর্গানিজম ইজ এমআরএসএ, কারণ এমআরএসএ এই স্ট্যাফ অরিয়াস আমি পরে দেখাবো যে এরা খুবই অ্যাগ্রেসিভ অর্গানিজম, এরা খুবই স্প্রেড করে এবং ডিস্ট্রাকশন করে, লোকাল ডিস্ট্রাকশন করে। সো লোকাল ব্লাড ভেসেল ডিস্ট্রয় হয়ে যাওয়ার ফলে এই হিমোপটাইসিসটা হয়। আচ্ছা, আমরা তো সিমটম শিখে গেলাম। সিমটম তো আমরা শিখে গেলাম যে কমন পাঁচটা সিমটম, যে ফিভার, তার সাথে কফ, তার সাথে শ্বাসকষ্ট, তার সাথে প্লুরাইটিক চেস্ট পেইন এবং স্পুটামের দুইটা স্পেশাল কালার ইন স্পেশাল কেসেস। এখন আমরা শিখতে হবে সাইন। আমরা যখন জেনারেল এক্সামিনেশন করব, পেশেন্টের ফিভার জেনারেল এক্সামিনেশন দেখতে পারবো, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ট্যাকিপনিয়া বা রেসপিরেটরি রেট বেড়ে যেতে পারে, হাইপোটেনশন থাকতে পারে, পেশেন্টের কনফিউশন থাকতে পারে। এবং এই কনফিউশন পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি ধরেন এল্ডারলি পেশেন্ট যাদের নিউমোনিয়া হয় তাদের কিন্তু অনেক ক্ষেত্রে এই কনফিউশন ছাড়া অন্য কোনো সাইন সিমটম থাকে না। সো আপনার একটা পেশেন্ট ডেলিরিয়াস স্টেটে আসছে বা অল্টার্ড লেভেল অফ মেন্টাল স্টেটে আসছে বা কনফিউশন নিয়ে আসছে, তার একটা ডিডিতে আপনার
নিউমোনিয়া রাখতে হবে, কারণ নিউমোনিয়াতে কনফিউশন ছাড়া অন্য কোনো সাইন সিমটম নাও থাকতে পারে, স্পেশালি এলডারলি পেশেন্টের জন্য। আর একটা আমি রেখেছি জেনারেল এক্সামিনেশনে, সেটা হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস ইন্ডিকেট করে যে তার ব্লাডে অক্সিজেন লেভেলটা অনেক কম, মানে তার রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করছে, ঠিক আছে। সো জেনারেল এক্সামিনেশনে আমরা তার ফিভার দেখতে পাবো, তার ট্যাকিকার্ডিয়া ট্যাকিপনিয়া হাইপোটেনশন হতে পারে, তার কনফিউশন নিয়ে আসতে পারে, এবং তার সায়ানোসিস থাকতে পারে। যখন আমি চেস্ট এক্সামিনেশন করব, নিউমোনিয়া হচ্ছে একটা কনসলিডেশন, আমি চেস্ট এক্সামিনেশন নিয়ে অত ডিটেলসে বলবো না। সো নিউমোনিয়াতে আমি কনসলিডেশনের যে ফিচারগুলো সেগুলো পেতে পারি। কনসলিডেশনের ফিচারটা কি হবে, চেস্ট এক্সামিনেশনে আমার ট্রাকিয়াটা সেন্ট্রালি থাকবে, ট্রাকিয়া নড়বে না। আমি যদি ওখানে পারকাস করি, আমি পারকাশনের ডাল পাবো। আমি যদি অসকালটেট করি, আমি অসকালটেশনে ব্রেথ সাউন্ডটা ব্রঙ্কিয়াল, মানে ব্রেথ সাউন্ডটা ইনক্রিজড হয়ে যাবে, ঠিক না। এই কনসলিডেশনের সাইনের সাথে সাথে আমি একটা প্লুরাল রাবও পেতে পারি। কারণ কি, আমি বলেছি যে নিউমোনিয়ার ইনফেকশনটা প্লুরাতে স্প্রেড করে যেতে পারে। সো যে কারণে প্লুরাটিক চেস্ট পেইন হচ্ছে, সেম কারণে প্লুরাল রাব পেতে পারি আমি। আচ্ছা, এর সাথে সাথে নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন, যেটা আমি পরে বলবো, নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে প্লুরাল এফিউশন। সো প্লুরাল এফিউশন যদি থাকে, তাহলে তো প্লুরাল এফিউশনের আলাদা চেস্ট ফাইন্ডিং। সো একটা নিউমোনিয়ার পেশেন্ট যখন আসলো, আমি চেস্ট ফাইন্ডিংয়ে কনসলিডেশন এক্সপেক্ট করতেছি, এর সাথে সাথে আমার এটাও দেখতে হবে যে প্লুরাল এফিউশনের ফাইন্ডিং আছে কি না, কারণ কমপ্লিকেশন হিসেবে প্লুরাল এফিউশন থাকতে পারে। এগুলো ফাইন্ডিং নিয়ে আমি অত ডিটেলস আলোচনা করছি না, কারণ এগুলো এক্সামিনেশন রিলেটেড আলাদা ভিডিও হবে আমাদের। আচ্ছা, একটা নিউমোনিয়ার পেশেন্টের, বা নিউমোনিয়া বাদ দেন, যে কোনো রেসপিরেটরি পেশেন্টের কি আমাদের একটা বেডসাইড টেস্ট যদি করতে হয়, যদি বলে যে কোনো বেডসাইড টেস্ট আছে কি না, আমাদের এটা যাতে আজকে থেকেই মনে থাকে যে আমরা তার অক্সিজেনের স্যাচুরেশনটা দেখবো। অক্সিজেনের স্যাচুরেশন আমরা খুব সিম্পল একটা মেশিন দিয়ে দেখতে পারি, যে আমার ছবিতে লেখা আছে, ওটা হচ্ছে পালস অক্সিমিটার। আমার যে কোনো আঙ্গুলে এই মেশিনটা সেট করলে আমার ব্লাডে কত পার্সেন্ট অক্সিজেন আছে, অক্সিজেনের স্যাচুরেশনটা কত, সেটা আমাকে দেখাবে। এবং আইডিয়ালি আমার থাকতে হবে একটা নর্মাল মানুষের 92%-এর বেশি। সো নিউমোনিয়ার পেশেন্টের কি কোনো বেডসাইড টেস্ট করতে হবে কি না, এটার উত্তর হচ্ছে হ্যাঁ, করতে হবে। আমার পালস অক্সিমিটার দিয়ে আমার অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে হবে, এবং অক্সিজেন স্যাচুরেশন যদি 92%-এর নিচে নেমে যায়, তাহলে আমার এবিজি করে দেখতে হবে এটা রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে কিনা। রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি এটা ডিটেলসে আর একটা ভিডিওতে কথা বলবো। আচ্ছা, বেডসাইড ইনভেস্টিগেশন বা বেডসাইড টেস্ট বাদ দিলাম, অন্য কি কি ইনভেস্টিগেশন করব আমরা একটা নিউমোনিয়া পেশেন্ট সাসপেক্ট করলে? সবার ফার্স্টেই আমি একটা সিবিসি করব, কারণ আমি দেখেছি নিউমোনিয়ার মেজরিটি কজই হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলে আমরা সিবিসিতে কি এক্সপেক্ট করি, আমার ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, এবং ডাব্লিউবিসির মধ্যে রিলেটিভ কাউন্টের মধ্যে নিউট্রোফিলটা সব থেকে বেশি থাকবে। সো এই প্যাটার্নটাকে বলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। আমার এটা যদি না থাকে, তাহলে আমি চিন্তা করবো যে আচ্ছা, এটা ব্যাকটেরিয়াল কজ আনলাইকলি, এটা হয়তো ভাইরাল নিউমোনিয়া হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমার সিবিসি ফাইন্ডিং গেল। তারপরে সেকেন্ড ফাইন্ডিং হচ্ছে আমার একটা চেস্ট এক্সরে করতে হবে। চেস্ট এক্সরে করতে হবে কারণ কি, আমি ওপ্যাসিটিটা দেখবো। নিউমোনিয়া ডায়াগনোসিস করতে তো আমার ওই ওপ্যাসিটিটা লাগবে, শ্যাডোটা লাগবে। আচ্ছা, সো প্রথম দুইটা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমি ডায়াগনোসিস করলাম যে এটা নিউমোনিয়া। তারপরে নিউমোনিয়া ডায়াগনোসিস করার পর আমার নেক্সট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই করা নিউমোনিয়াটা কি কজে হয়েছে। এটা কি কোনো টিপিক্যাল অর্গানিজম দিয়ে হয়েছে, এটা কি কোনো এটিপিক্যাল ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, নাকি এটা কোনো ভাইরাস দিয়ে হয়েছে। আচ্ছা, ফার্স্টলি আমি স্পুটামের যদি কালচার করি, স্পুটামের কালচার করলে আমার টিপিক্যাল অর্গানিজম দিয়ে যদি নিউমোনিয়াটা হয়, আমার ধরা পড়ে যাবে কালচারে। সেকেন্ড কথা, যদি এটা এটিপিক্যাল অর্গানিজম দিয়ে হয়, তাহলে স্পুটাম মাইক্রোস্কোপি এবং কালচারে নেগেটিভ আসবে। তখন আমার করতে হবে কি, পিসিআর করতে হবে, নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব, মানে আমার নেজোফ্যারিংস থেকে একটা সোয়াব নিয়ে ওইটাকে পিসিআর টেস্ট বলে, আরটি পিসিআর। এখন দেখবেন যে যেহেতু কোভিড-19 প্যান্ডেমিক, এখন কোভিড-19 ডায়াগনোসিস হয় কীভাবে, এই কোভিড পজিটিভ ডায়াগনোসিস হয় কিন্তু পিসিআর টেস্টের মাধ্যমে, তাই না? সো এই এটিপিক্যাল অর্গানিজমের যে টেস্ট, কোভিডের সেম টেস্ট। পিসিআর নিয়েও আমি এই ভিডিওতে ডিটেলসে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, জাস্ট এটা মনে রাখেন যে এটিপিক্যাল অর্গানিজম আমরা ডায়াগনোসিস করি পিসিআরের মাধ্যমে, পিসিআর টেস্টের মাধ্যমে। তারপর আর একটা ইম্পর্টেন্ট টেস্ট আছে, ইউরিনে দুইটা অর্গানিজমের অ্যান্টিজেন পাওয়া যায়, ইউরিনারি অ্যান্টিজেন টেস্ট। এটা কাদের, নিউমোকক্কাল অ্যান্টিজেন পাওয়া যায় এবং লেজিওনেলার অ্যান্টিজেন পাওয়া যায়। সো এই দুইটা অর্গানিজম ডায়াগনোসিস করতে আমরা ইউরিনারি অ্যান্টিজেন দেখতে পারি। সো ফার্স্ট দুইটা পরীক্ষা, যে সিবিসি এবং চেস্ট এক্সরে, এটা করে আমি নিউমোনিয়া ডায়াগনোসিস করলাম। পরের তিনটা পরীক্ষা করে আমি কজটা আইডেন্টিফাই করলাম।
এরপরে আমার লাস্টের দুইটা যে পরীক্ষা, একটা হচ্ছে মার্কার্স অফ সিভিয়ারিটি। এটা একটা পরীক্ষা না, কয়েকটা পরীক্ষা, এটা আমি একটু পরেই বলছি। কিছু ইনভেস্টিগেশনাল ফাইন্ডিং দেখে আমি বুঝতে পারবো যে নিউমোনিয়াটা খুব বেশি সিভিয়ার নাকি অতটা সিভিয়ার না। এগুলো হচ্ছে আমার মার্কার্স অফ সিভিয়ারিটি। লাস্ট পরীক্ষা হচ্ছে আমার সিআরপি এবং প্রোক্যালসিটোনিন। এর ইম্পর্টেন্সটাও আমি পরে বলবো। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা ছবি দেখাতে চেয়েছি যে নেজোফেরিঞ্জিয়াল সোয়াবটা কীভাবে নেয়। নেজোফেরিংস কিন্তু আমার অনেক ডিপে থাকে, নাকের মধ্যে আমার এই সোয়াব স্টিকটা ঢুকিয়ে একদম নেজোফেরিংস পর্যন্ত চলে যায়। ওখান থেকে যে সোয়াবটা নিব, এই সোয়াবটা আমরা আরটিপিসিআর মেশিনে, আমরা আরটিপিসিআর পদ্ধতিতে আমি অর্গানিজমটা ডায়াগনোসিস করব। আপনারা যদি চান তাহলে আমি এই পিসিআর সম্পর্কে, পিসিআর টেস্ট সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাতে পারি, কিন্তু এটা আজকের ভিডিওর পার্ট না। আচ্ছা, এখন চেস্ট এক্সরেতে একটা নিউমোনিয়া পেশেন্টের চেস্ট এক্সরেতে কী ফাইন্ডিং এক্সপেক্ট করি আমরা, সেটা আমার জানা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস বলি নি, একটা নিউমোনিয়ার পেশেন্টের চেস্ট এক্সরের ফাইন্ডিং অনুযায়ী আমরা নিউমোনিয়াকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে লোবার নিউমোনিয়া আর একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। লোবার নিউমোনিয়া বলতে আমি বুঝাই যে, আমি চেস্ট এক্সরে দেখাবো কিছুক্ষণ পরই, একটা এক্সরের কোনো একটা পার্টিকুলার লোবে একটা হোমোজেনাস ওপাসিটি, মানে পুরো একটা লোব জুড়ে সাদা হয়ে আছে, সেটা হচ্ছে লোবার নিউমোনিয়া। ওরকম প্যাটার্ন যদি আসে, কিন্তু ওরকম যদি না আসে, এমন আসতে পারে যে চেস্ট এক্সরেতে প্যাচি ওপাসিটি, মানে ছড়ায় ছিটায় একটু একটু করে সাদা সাদা শ্যাডো, ওইটাকে বলে আমার ব্রঙ্কো নিউমোনিয়া। অথবা চেস্ট এক্সরেতে এরকম আসতে পারে যে নিউমোনিয়ার কমপ্লিকেশন নিয়ে, প্লুরাল এফিউশন আসলো চেস্ট এক্সরেতে, কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। অথবা আমি লাস্টের কথাটা লিখেছি, ওটা পরে ফিগার দিলে ইজি হবে। স্ট্যাফ অরিয়াস আমরা কখন সাসপেক্ট করব? নর্মালি তো লোবার নিউমোনিয়াতে যে কোনো একটা লোব ইনভলভ হয়, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে মাল্টিপল লোব ইনভলভ হচ্ছে, মাল্টিপল লোবে শ্যাডো থাকতে পারে, তার সাথে অ্যাবসেস থাকতে পারে, ক্যাভিটেশন থাকতে পারে, নিউম্যাটোসিল থাকতে পারে। এরকম অ্যাবনর্মাল ফাইন্ডিং যদি আমরা একটা এক্সরেতে পাই, তখন আমি সাসপেক্ট করতে পারি যে এত ডিস্ট্রাকটিভ ফাইন্ডিং, এত সিভিয়ার ফাইন্ডিং, এটা অন্যান্য অর্গানিজম দিয়ে হওয়াটা আনলাইকলি, এটা লাইকলি এটা স্ট্যাফ অরিয়াস দিয়ে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা নর্মাল চেস্ট এক্সরে। দেখেন, নর্মাল চেস্ট এক্সরে আমার নিউমোনিয়ার ক্ষেত্রে, আমি চেস্ট এক্সরে রিড করা আজকে শেখাবো না, আমরা জাস্ট নিউমোনিয়ার ক্ষেত্রে কী কী ইম্পর্টেন্ট সেটা আমার চোখে রাখতে হবে। ফার্স্ট কথা, আমার ট্রাকিয়ারটা চোখে রাখতে হবে, যে ট্রাকিয়া সেন্ট্রাল কিনা। এটার ইম্পর্টেন্স কী? কারণ একটা শ্যাডোর সাথে ট্রাকিয়া যদি পুল পুশ হয়, সেটা অন্যান্য ডায়াগনোসিসের দিকে আমার চলে যেতে পারে, হ্যাঁ, কিন্তু কনসলিডেশনে ট্রাকিয়া কিন্তু সেন্ট্রালি থাকবে। সো আমার চেস্ট এক্সরে ট্রাকিয়া দেখতে হবে, এবং শ্যাডোর সাথে ট্রাকিয়া অবশ্যই সেন্ট্রালে থাকবে। যদি সেন্ট্রালে না থাকে, আমার ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে। সো ট্রাকিয়াটা দেখলাম। লাং ফিল্ড, আমার দুইটা লাং ফিল্ডই জোন ওয়াইজ, আপার জোন, মিড জোন, লোয়ার জোন, আমি কম্পেয়ার করে দেখবো যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। নর্মালি লাং ফিল্ড কী থাকে? লাং ফিল্ড পুরো লুসেন্ট থাকে, কালো থাকে, শুধুমাত্র কিছু ভাস্কুলার মার্কিংগুলো বোঝা যায়, কোনো অপাসিটি তো আমি দেখছি না এখানে। তারপরে আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমার দুইটা অ্যাঙ্গেল, কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স কি আমি বলেছি, নিউমোনিয়ার খুব কমন একটা কমপ্লিকেশন হচ্ছে প্লুরাল এফিউশন। সো আমার অ্যাঙ্গেলগুলো যদি অবলিটারেটেড হয়ে যায়, তাহলে আমার ডায়াগনোসিস হবে নিউমোনিয়া উইথ প্লুরাল এফিউশন। এই জন্য আমি অ্যাঙ্গেলটা দেখব। তারপরে নিউমোনিয়ার আলাদা যে কমপ্লিকেশন, অ্যাবসেস ফর্মেশন, সেগুলো আমি মাথায় রাখবো যে কোনো অ্যাবসেস হয়েছে কিনা। অ্যাবসেসে কী থাকবে? একটা আমি দেখাবো ছবি, একটা ওয়েল সার্কামস্ক্রাইবড একটা সার্কুলার এরিয়া থাকবে, যেখানে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকছে। যদি এয়ার ফ্লুইড লেভেলটা না থাকে, ওটাকে ক্যাভিটেশন বলে। একটা সার্কামস্ক্রাইবড এরিয়া কিন্তু এয়ার ফ্লুইড লেভেল নাই, ওটা ক্যাভিটেশন। কিন্তু এয়ার ফ্লুইড লেভেল আছে, ওটা অ্যাবসেস। নিউমোনিয়াতে দুইটাই থাকতে পারে, আমরা সেটা দেখাবো। সো ফার্স্ট এক্সরেতে আমার যেটা ইম্পর্টেন্ট, যে আমরা কী কী দেখবো এবং একটা নর্মাল এক্সরে কীরকম হয়, এটা আমরা মাথায় গেঁথে রাখি। আমরা ট্রাকিয়াটা দেখবো সেন্ট্রালি আছে কিনা, লাং ফিল্ডগুলো দেখবো কোথাও ওপাসিটি আছে কিনা, অ্যাঙ্গেলগুলোতে দেখবো কোথাও প্লুরাল এফিউশন আছে কিনা, এবং অ্যাবসেস বা অন্যান্য কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা। আচ্ছা, এখন এই এক্সরেটা দেখেন, এই এক্সরেটাতে ট্রাকিয়া দেখেন সেন্ট্রালি প্লেসড। আমার রাইট সাইডের যে মিড জোনে দেখেন একটা ওপাসিটি, পুরো লোব জুড়ে একটা ওপাসিটি, ঠিক না? সো এইটা হচ্ছে আমার একটা কনসলিডেশন, টিপিক্যাল কনসলিডেশন, পুরো লোব জুড়ে একটা ওপাসিটি, এবং আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু ইনট্যাক্ট। ওই ওপাসিটির ভিতরে, এই সাদার ভিতরে আবার কালো কালো কিছু জায়গা দেখছেন, ওই জায়গাগুলোকে বলে এয়ার ব্রঙ্কোগ্রাম। এয়ার ব্রঙ্কোগ্রাম মানে নর্মালি তো আমাদের এয়ারওয়েগুলো সেপারেটলি বোঝা যায় না, কারণ আমার এয়ারওয়েও কালো, আমার এয়ারওয়ের চারপাশে যে অ্যালভিওলাস সেগুলোও কালো। সো আমার এয়ারওয়ে কোনটা, অ্যালভিওলাস কোনটা বোঝা যায় না, সবই আমার কালো দেখা যায়।
কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালভিওলাসের মধ্যে ফ্লুইড জমে অ্যালভিওলাসগুলো সাদা হয়ে যাচ্ছে, এই কারণেই তো কনসোলিডেশন, এই কারণেই তো এই ওপাসিটিটা। কিন্তু এই অ্যালভিওলাসের মাঝখানে মাঝখানে যে এয়ারওয়েগুলো আছে, এই এয়ারওয়েগুলো তো কালোই আছে। সো এই চারপাশে সাদার মাঝখানে এখন এয়ারওয়েগুলো খুব ভালো বোঝা যাচ্ছে এবং কালো কালো হয়ে গিয়েছে তারা, এগুলোকে বলে এয়ার ব্রঙ্কোগ্রাম। আরও ডিটেলসে আমরা চেস্ট এক্সরে নিয়ে ভিডিও করব, সেখানে আমরা আরও ডিটেলসে বলবো। আপাতত জাস্ট এটাই মনে রাখেন যে পুরো এক লোক জুড়ে হোমোজেনাস ওপাসিটি, মানে সাদা হয়ে গিয়েছে এবং তার মাঝখানে মাঝখানে সাদার মাঝখানে মাঝখানে একটু কালো কালো দেখছেন, ওগুলোকে বলা হয় এয়ার ব্রঙ্কোগ্রাম। আচ্ছা, এই এক্সট্রাটা দেখেন, এটা কিন্তু নর্মাল মনে হচ্ছে না, তাই না? এখানে ট্র্যাকিও সেন্ট্রালি প্লেসড, অ্যাঙ্গেলগুলো ক্লিয়ার, কিন্তু এখানে লাং ফিল্ডগুলো কিন্তু পুরো কালো না। লাং ফিল্ডগুলোর মধ্যে দেখেন যে সাদা সাদা বিভিন্ন জায়গায় সাদা সাদা একটু ওপাসিটি, তাই না? একটু হেজি হেজি ওপাসিটি, এটাকেই বলে প্যাচি ওপাসিটি। এবং এই প্যাচি ওপাসিটি কখন হয়? ব্রঙ্কো নিউমোনিয়াতে হয়, তাই না? হোমোজেনাস ওপাসিটি একটা পার্টিকুলার লোবকে ইনভলভ করছে, ওটা হচ্ছে লোবার নিউমোনিয়াতে হচ্ছে। আচ্ছা, এখন এই এক্সরেটাতে দেখেন, এই এক্সরেটায় কিন্তু নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে। আমরা দেখছি যে রাইট সাইডের লোয়ার জোন পুরোটাই হোমোজেনাস ওপাসিটি এবং উপরে একটা কার্ভিলিনিয়ার আপার বর্ডার, তাই না? একটা চাঁদের মতো আপার বর্ডার, এবং দুইটা অ্যাঙ্গেলই অবলিটারেটেড। এইরকম একটা ফাইন্ডিং থাকলে এটাকে আমি বলি প্লুরাল এফিউশন, তাই না? যে দুইটা অ্যাঙ্গেল অবলিটারেটেড, লোয়ার জোনে ডেন্স হোমোজেনাস ওপাসিটি এবং ওই ওপাসিটিটা আপার বর্ডারটা কার্ভিলিনিয়ার। তার সাথে মাঝে মাঝে যখন অনেক বেশি প্লুরাল এফিউশন হয়, অনেক বেশি পানি জমে, ট্রাকিয়াটা পুশ হতে পারে অপোজিট সাইডে। এখানে অতটা ট্রাকিয়া পুশ হয়নি, ইট ডাজেন্ট ম্যাটার, এটা যে অবভিয়াস প্লুরাল এফিউশন সেটা বোঝা যাচ্ছে। এবং এই প্লুরাল এফিউশনটাও আমার একটা নিউমোনিয়া পেশেন্টের আমার চোখে রাখতে হবে, কারণ এইটাও আমার একটা ফাইন্ডিংয়ে আসবে, কারণ কমপ্লিকেশন হিসাবে। আচ্ছা, আর একটা দেখেন, এটা হচ্ছে অ্যাপসেস। এটা আমি অ্যাপসেসের ছবি এঁকেছি। দেখেন লেফট সাইডের আপার জোনে একটা সার্কুলার এরিয়া, একটা ওয়েল সার্কামস্ক্রাইব সার্কুলার এরিয়া, উপরের পার্টটা কালো, নিচের পার্টটা সাদা, এবং কালো আর সাদার মধ্যে একটা স্ট্রেট লাইন আছে। এই স্ট্রেট লাইনটাকেই বলে হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল, কারণ আমাদের অ্যাপসেস মানে হচ্ছে ওই জায়গাটা একটা একটা বলের মতো আটকায় গেছে ইনফেকশনটা এবং ভিতরে ফ্লুইড জমছে। এখন আমরা জানি ফ্লুইড জমছে, আবার এয়ারও আছে। আমরা জানি যে এয়ার সবসময় উপরে ওঠে, ফ্লুইড সবসময় নিচে নামে, এই জন্য এয়ার উপরের পার্টটা নিবে, ফ্লুইড নিচের পার্টটা নিবে, এবং দুজনের মাঝখানে একটা স্ট্রেট বর্ডার, একটা এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যাবে। সো এটা আমার একটা টিপিক্যাল লাং অ্যাপসেস, এবং লাং অ্যাপসেসও আমার নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন, এটাও আমি দেখতে পারি একটা এক্সরেতে। এখানে যেটা দেখতেছেন যে রাইট আপার এবং পার্ট মিড জোনে একটা ওয়েল সার্কামস্ক্রাইব এরিয়া, কিন্তু কোনো ফ্লুইড নাই এখানে, শুধু এয়ার। এটাকে বলে নিউম্যাটোসিল, এটাকে বলে নিউম্যাটোসিল, এবং এটা স্ট্যাফ অরিয়াসের একটা স্পেশাল ফাইন্ডিং। এটা ইউজুয়ালি ট্রমাতে বেশি পাওয়া যায়, কিন্তু ইনফেকশন যদি নিউমোনিয়ার কজ যদি আমি চিন্তা করি, তাহলে স্ট্যাফ অরিয়াস নিউমোনিয়াতে নিউম্যাটোসিলটা পাওয়া যায়। এগুলো নিয়ে আমি অত ডিটেলসে কথা বলছি না। তাহলে এগুলোই হচ্ছে আমার ফাইন্ডিং। এখন যদি আমি, যেহেতু ছবিটা দেখলাম, এখন যদি আমার সাম আপ করি, একটা চেস্ট এক্সরে যখন আমরা করব, তখন আমরা এক্সপেক্ট করতে পারি একটা হোমোজেনাস ওপাসিটি অফ এ সিঙ্গেল লোব, এন্টায়ার লোব বা লোবার নিউমোনিয়া আমরা এক্সপেক্ট করতে পারি, অথবা আমরা এক্সপেক্ট করতে পারি প্যাচি ওপাসিটি, বিভিন্ন জায়গায় ওপাসিটি, সেটা ব্রঙ্কো নিউমোনিয়া, অথবা আমরা এক্সপেক্ট করতে পারি বিভিন্ন কমপ্লিকেশন, যেরকম প্লুরাল এফিউশন, যেরকম অ্যাপসেস, যেরকম ক্যাভিটেশন, যেরকম নিউম্যাটোসিল, এরকম কমপ্লিকেশন আমরা এক্সপেক্ট করতে পারি চেস্ট এক্সরেতে। ঠিক আছে, এখন ইনভেস্টিগেশনে আর একটা কথা আমি বলেছিলাম যে মার্কার্স অফ সিভিয়ারিটি। নিউমোনিয়াতে আমাদের কি কি মার্কার্স অফ সিভিয়ারিটি আছে? 5টা ইম্পর্টেন্ট মার্কার আছে, দেখতে হবে। সিবিসি ইটসেলফ একটা মার্কার। সিবিসি তো আমি জেনারেল ইউজটা বলেছি, যে সিবিসি দিয়ে আমি ইউজুয়ালি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিনা সেটা আমরা সাসপেক্ট করি সিবিসি দিয়ে, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট এটার ইউজ হচ্ছে, এটা একটা সিভিয়ারিটি হিসেবে কাজ করে। ডাব্লিউবিসি কাউন্ট যদি খুব বেড়ে যায়, মানে 20,000-এর বেশি, অথবা খুব কমে যায় বা 4,000-এর কম, সেটা একটা মার্কার অফ সিভিয়ারিটি। সেকেন্ড মার্কার অফ সিভিয়ারিটি হচ্ছে আমার ইউরিয়া। ইউরিয়া যদি 7 মিলিমোল পার লিটারের বেশি হয়, দ্যাট ইজ মার্কার অফ সিভিয়ারিটি। থার্ডটা হচ্ছে আমার হাইপোনাট্রিমিয়া। আমি সোডিয়াম লেভেল করতে দিলাম, সোডিয়াম কনসেন্ট্রেশন আমার হাইপোনাট্রিমিয়া আসলো, দ্যাট ইজ দ্য মার্কার অফ সিভিয়ারিটি। ফোর্থ হচ্ছে হাইপো অ্যালবুমিনিমিয়া, আমার ব্লাডে অ্যালবুমিন লেভেল কমে গেল, সেটাও একটা মার্কার অফ সিভিয়ারিটি। আর লাস্টটা হচ্ছে আমার ব্যাকটেরিমিয়া। আমি ইউজুয়ালি স্পুটাম কালচার করে অর্গানিজমটা পেতেই পারি, কারণ এটা লাঙের ইনফেকশন। তো লাঙের ইনফেকশন, কিন্তু ব্লাড কালচার করে আমি অর্গানিজমটা পেলাম, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে লাঙের ইনফেকশনটা এখন ব্লাডে ছড়াই গেছে, এবং ব্লাডে ছড়ানো মানে হচ্ছে এরা
সেপসিসের দিকে টার্ন নিতে পারে, এরা বিভিন্ন অর্গান সিস্টেমে যাবে, বিভিন্ন অর্গান সিস্টেম শাটডাউন করতে পারে, বিভিন্ন অর্গানে বিভিন্ন কমপ্লিকেশন করতে পারে। সো ব্লাডে যদি আমি অর্গানিজমটা পাই, দ্যাট ইজ এ মার্কার অফ সিভিয়ারিটি। হ্যাঁ, সো আমার মার্কার অফ সিভিয়ারিটি হচ্ছে 5টা। ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি বা অনেক কম, ইউরিয়া বেশি, সোডিয়াম লেভেল কম, অ্যালবুমিন কম, ব্যাকটেরিমিয়া বা ব্লাডে ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন আমি যেটা কথাটা বলেছিলাম সিআরপি এবং প্রোক্যালসিটোনিন, এই দুইটা মার্কারের রোলটা কি? এই দুইটাই হচ্ছে আমার অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট। আমি অত মলিকুলার লেভেল বা ডিটেলসে যাব না, জাস্ট এটা বলতে চাই যে সিআরপি আমার ট্রিটমেন্ট রেসপন্স দেখতে খুব ইউজফুল। আমি ট্রিটমেন্ট দেওয়ার আগে শুরুতে আমি ডায়াগনোসিস করার পরে একবার সিআরপি লেভেলটা দেখলাম, তারপরে আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে 2-3 দিন পরে আবার সিআরপি দেখে যদি দেখি সিআরপি ফল করেছে তাহলে আমার ট্রিটমেন্টটা কাজ করছে, আর যদি দেখি সিআরপি ফল করছে না তাহলে মানে আমার ট্রিটমেন্টটা কাজ করছে না, অথবা নিউমোনিয়া থেকে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলেছে। এটি হচ্ছে সিআরপির মেইন ইউজ। আর হচ্ছে প্রোক্যালসিটোনিন, প্রোক্যালসিটোনিনের মেইন ইউজ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে আলাদা করা। ব্যাকটেরিয়ার ইনফেকশনে প্রোক্যালসিটোনিন বেশি থাকবে, সেটা টিপিক্যাল হোক এটিপিক্যাল হোক, যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশনে প্রোক্যালসিটোনিন বেশি থাকবে। আর ভাইরাল নিউমোনিয়া যদি হয় তাহলে প্রোক্যালসিটোনিনটা কম থাকবে। ঠিক আছে, নিউমোনিয়া আমি ডায়াগনোসিস করলাম, চেস্ট এক্সরে ওপ্যাসিটিও দেখলাম, এর কিছু ডিফারেন্সিয়ালস আছে। আমি মনে করছি নিউমোনিয়া, কিন্তু আসলে অন্য ডায়াগনোসিসও হতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার পালমোনারি ইনফার্কশন, 2 নম্বর হচ্ছে আমার পালমোনারি ইডিমা, 3 নম্বর পালমোনারি টিউবারকুলোসিস, 4 নম্বর পালমোনারি ইউজোনোফিলিয়া, 5 নম্বর হচ্ছে আমার ব্রঙ্কো অ্যালভিওলার সেল কার্সিনোমা। এই ডিডি থেকে কীভাবে আলাদা করতে হয় এটা অনেক বড় একটা টপিক। এটা আমরা বাকি ডিজিজগুলো আলোচনা করার পর তারপরে আমরা সুন্দরভাবে বলে দেবো যে কীভাবে আমি ডিফারেন্সিয়েট করব, যে কোনটা হওয়ার লাইকলিহুড বেশি। আপাতত জাস্ট ডিফারেন্সিয়ালসগুলো মুখস্থ করলেই হবে। আচ্ছা, এখন একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কার্ব 65 স্কোর। আমি কিছু মার্কার্স অফ সিভিয়ারিটি আগে দেখালাম, কিন্তু কুইকলি ট্রায়াজ করার জন্য আমি এই কার্ব 65 স্কোরটা ইউজ করি, যে এই পেশেন্টের নিউমোনিয়া ট্রিটমেন্টটা বাসায় দিলেই হবে, নাকি এর হসপিটালে ভর্তি করতে হবে, নাকি এর আইসিইউ সাপোর্ট লাগবে, খুবই সিভিয়ার নিউমোনিয়া। ঠিক আছে, কার্ব 65, এখানে CURB 65, এই 5টার মিনিং 5টা। সি দিয়ে হচ্ছে আমার কনফিউশন, পেশেন্টটা যদি কনফিউশনে থাকে। ইউ হচ্ছে আমার ইউরিয়া, আগের লেভেলটাই 7-এর বেশি। আর হচ্ছে আমার রেসপিরেটরি রেট 30-এর বেশি। বি হচ্ছে ব্লাড প্রেশার, হাইপোটেনশন ডেভেলপ করছে, আইদার সিস্টোলিক 90-এর কম অথবা ডায়াস্টোলিক 60-এর কম। লাস্টেরটা হচ্ছে আমার 65, এইজ 65 অর মোর। এই 5টা ফিচার, প্রতিটা ফিচার 1 পয়েন্ট করে ক্যারি করে। এখন আমি ক্যালকুলেট করে যদি দেখি পেশেন্টের স্কোর 0 বা 1, তাহলে এটা খুবই মাইল্ড নিউমোনিয়া বা আনকমপ্লিকেটেড নিউমোনিয়া, এটা বাসায় ট্রিটমেন্ট করা যাবে। যদি দেখি আমি স্কোর 2, তাহলে এটাকে হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখি 3 বা মোর, তাহলে এটা অনেক সিভিয়ার নিউমোনিয়া। আমাদের মাথায় রাখতে হবে যে এই পেশেন্টের আইসিইউ লাগতে পারে, স্পেশালি যদি স্কোর 4 বা 5 হয়, তাহলে আমার চিন্তা করতে হবে এই পেশেন্টের আইসিইউ লাগতে পারে। আচ্ছা, নিউমোনিয়া আমরা কীভাবে ম্যানেজ করব? খুবই সহজ। নিউমোনিয়া ইন মোস্ট কেস ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, সো আমরা অ্যান্টিবায়োটিক দিব। নিউমোনিয়াতে যেহেতু ডিসনিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল কমে যেতে পারে, আমরা অক্সিজেন দিব পেশেন্টকে, স্পেশালি যখন স্যাচুরেশন 92%-এর নিচে চলে যাবে। নিউমোনিয়া পেশেন্টকে আমরা আইভি ফ্লুইড দিব। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, তার যদি প্লুরাইটিক চেস্ট পেইন থাকে, আমি একটা অ্যানালজেসিক দিব। এখন অ্যান্টিবায়োটিক কীভাবে চুজ করব? অ্যান্টিবায়োটিক স্পেশাল অর্গানিজমের জন্য আলাদা চিন্তা, সেটা আমরা একটু পরে কথা বলবো। আমরা আগে চিন্তা করব যে এম্পেরিক্যাল, আমি কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া আসলো, আমি তো কালচারে পাঠালাম, এখন অর্গানিজমও রিজেক্ট করতে পারি নাই, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটিও আমি জানি না, কিন্তু আমি এম্পেরিক্যালি কী কী অ্যান্টিবায়োটিক দেবো সেটা জাস্ট একটু আমি মনে রাখতে হবে। ফার্স্ট কথা, যদি পেশেন্টের আনকমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, ক্যাপ মানে কার্ব স্কোর 0 বা 1, সেই ক্ষেত্রে আমার হোম ম্যানেজমেন্টই তো করবে, এবং ওরাল থেরাপি ইজ এনাফ। আইদার আমি কোঅ্যামক্সিক্ল্যাভ, ওরাল কোঅ্যামক্সিক্ল্যাভ মানে অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলোনেট, সেটা দিতে পারি, অথবা আমি ক্ল্যারিথ্রোমাইসিন দিতে পারি। দুইটার যে কোনো একটা দিলেই হবে, ওরাল। ডোজগুলো লেখা আছে। আর যদি সিভিয়ার নিউমোনিয়া হয়, মানে কার্ব স্কোর 2 বা কার্ব স্কোর 3, সেই ক্ষেত্রে আমাকে হসপিটাল ম্যানেজমেন্ট করতে হবে এবং আইভি অ্যান্টিবায়োটিক দেওয়াই বেটার। সেক্ষেত্রে আমি দুইটা একসাথেই দিব, কোঅ্যামক্সিক্ল্যাভও দিব আইভি, প্লাস ক্ল্যারিথ্রোমাইসিনও দিব আইভি। এবং আমার সাসপিশন অনুযায়ী আমি অ্যান্টিবায়োটিক অ্যাডও করতে পারবো। আমার সাসপিশন, অন্যান্য অর্গানিজমের সাসপিশন কীভাবে বাড়াবে আমি সেটা পরে দেখাবো।
তাহলে আমি নিউমোনিয়ার ট্রিটমেন্ট যদি খুব বেসিক লেভেলে বলি অ্যান্টিবায়োটিক, যে আনকমপ্লিকেটেডটা অ্যামোক্সিক্ল্যাব অথবা ক্ল্যারিথ্রোমাইসিন, আর কমপ্লিকেটেডটা দুইটাই, প্লাস যদি লাগে আরও এক্সট্রা অ্যান্টিবায়োটিক অ্যাড করব। এবং যে হসপিটালে যখন আমি ভর্তি করছি আমি তাকে আইভি অ্যান্টিবায়োটিক দেবো। ডিউরেশন হবে কমনলি 7 থেকে 14 দিন, 7 to 14 days। আচ্ছা, এখন আমার কিছু বেসিক কথা, যে আমি নিউমোনিয়া ডেফিনেশনেই বলেছি এটা একটা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস যার সাথে সাথে নতুন একটা রেডিওলজিক্যাল শ্যাডো অ্যাপিয়ার করে। এখন এই রেডিওলজিক্যাল শ্যাডোটা ইনফেকশনের কতক্ষণ পরে অ্যাপিয়ার করে, এটা একটা প্রশ্ন হতে পারে। ইনফেকশনের 12 থেকে 18 ঘন্টার মধ্যে রেডিওলজিক্যাল শ্যাডো অ্যাপিয়ার করবে। আচ্ছা, এখন আমি যখন ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি রিজলভ করছে কিনা, ভালো হচ্ছে কিনা, এই ট্রিটমেন্ট রেসপন্সটা আমি কীভাবে বুঝবো? যদি ধরেন আমার ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম 2 সপ্তাহের মধ্যে চলে যায় এবং রেডিওলজিক্যাল যে শ্যাডোটা সেটা 4 সপ্তাহের মধ্যে চলে যায়, এটা আমার নর্মাল রেজলিউশন। যদি এর থেকে বেশি সময় লাগে, এটা আমার ডিলেড রেজলিউশন। আর যদি দেখি আমার রেডিওলজিক্যাল শ্যাডো 8 সপ্তাহ, মানে 2 মাসের মধ্যেও আমার রেডিওলজিক্যাল শ্যাডোটা যাচ্ছে না, 8 সপ্তাহের বেশি হয়ে গেছে, এটা হচ্ছে নন রেজলিউশন। আচ্ছা, এখন ডিলেড বা নন রেজলিউশন ঠিক মতো ভালো হচ্ছে না, যে পেসে আমরা এক্সপেক্ট করতেছি, এটার কজ কী হতে পারে? এটা খুব কমন একটা কজ হচ্ছে আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। ওই অর্গানিজমটা আমার অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, বা আমি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেটা আমি কারেক্ট ডোজে দিচ্ছি না, এটা একটা কজ হতে পারে। সেকেন্ড কজ হচ্ছে নিউমোনিয়া থেকে কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলেছে, অ্যাবসেস হয়ে গিয়েছে, প্লুরাল এফিউশন হয়ে গেছে, তখন তো আমার ট্রিটমেন্ট মোডালিটি চেঞ্জ করতে হবে, আমি সেটা চেঞ্জ করতে পারছি না সেটা। 3 নম্বর হচ্ছে যাদের আন্ডারলাইং লাং ডিজিজ আছে, যেরকম স্পেশালি সিওপিডি বা ক্যান্সার আছে বা ব্রঙ্কিয়াক্টেসিস আছে, তাদের কিন্তু ইনফেকশনটা অত সহজে ভালো হয় না, কারণ তাদের অ্যান্টিবায়োটিক ডোজ আরও পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং আরও প্রলংড পিরিয়ড ধরে দিতে হয়, এবং প্লাস লোকাল কোনো অবস্ট্রাকশন থাকলে সেটাকেও রিমুভ করতে হয়, সেটা আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু এই যেটা বলছি, যে আন্ডারলাইং কোনো যদি কমপ্লিকেশন থাকে, সেই ক্ষেত্রে আমার ডিলেড রেজলিউশন বা নন রেজলিউশন হতে পারে। ফোর্থলি হতে পারে একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। আমার পেশেন্টটা ইমিউনো কম্প্রোমাইজড, আমি তাকে যতই অ্যান্টিবায়োটিক দিচ্ছি তার ইমিউন সিস্টেম এতই দুর্বল যে সে ফাইট করতে পারছে না। অ্যান্টিবায়োটিক তো জাস্ট একটা হেল্পিং হ্যান্ড, এটা তো সব কাজ একা করতে পারবে না, আমার বডির ইমিউন সিস্টেমকেও তো ফাইট করতে হবে অর্গানিজমের এগেনস্টে, সেটা সে পারছে না। আর লাস্টটি হচ্ছে রেজিস্ট্যান্ট অর্গানিজম, অনেক হাইলি রেজিস্ট্যান্ট অর্গানিজম পাওয়া যায়, বিশেষ করে ক্লেবসিয়েলা নিউমোনিয়া যেগুলো হয়, অনেক রেজিস্ট্যান্ট অর্গানিজম, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থাকে তারা। সো সেইখানে আমার সেন্সিটিভিটি না দেখে আমি অ্যান্টিবায়োটিক যতই দেই কাজ করবে না। এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিউমোনিয়া থেকে কী কী কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। নিউমোনিয়া কমপ্লিকেশন আমরা লোকাল এবং সিস্টেমিকে ভাগ করি। লোকাল মানে লাংসের ভিতরেই যে কমপ্লিকেশন, সেটা কী হতে পারে? আমরা আগেই বলেছি প্যারানিউমোনিক এফিউশন, নিউমোনিয়া হয়েছে লাঙে, সেটা এক্সটেন্ড করে প্লুরাতে যে ইফিউশন করতে পারে। আরেকটা হচ্ছে এম্পাইমা। এম্পাইমা হচ্ছে প্লুরার মধ্যে যদি ফ্লুইড থাকে সেটাকে বলে প্লুরাল এফিউশন, প্লুরার মধ্যে যদি পাস থাকে, মানে ব্যাকটেরিয়া ইটসেলফ যদি প্লুরাতে চলে যায়, সেটাকে বলে এম্পাইমা। থার্ড হচ্ছে লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস মানে হচ্ছে খুবই লাংসে অনেক ডিস্ট্রয় করে, লাংসে একটা লোকাল ইনফেকশনের ফোকাস তৈরি করেছে। লাং অ্যাবসেস, এটা মনে রাখবেন, কমনলি 2টা অর্গানিজম ডিস্ট্রয় করে বা নেক্রোটাইজিং নিউমোনিয়া করে, লাংকে একদম পুরো ডিস্ট্রয় করে দেয়। এই 2টা অর্গানিজম লাং অ্যাবসেস করে বেশি, সেটা হচ্ছে স্ট্যাফোরিয়াস এবং ক্লেবসিয়েলা। এবং যারা এই ডিস্ট্রয় করে এবং যারা অ্যাকিউটলি লাং অ্যাবসেস করে, তাদের ফিউচারে ব্রঙ্কিয়াক্টেসিস হয়। ঠিক আছে? সো ব্রঙ্কিয়াক্টেসিস যখন আমরা পড়াবো, আমরা দেখবো যে ব্রঙ্কিয়াক্টেসিসের একটা কজ হচ্ছে নেক্রোটাইজিং নিউমোনিয়া। সো সব নিউমোনিয়া দিয়ে কিন্তু ব্রঙ্কিয়াক্টেসিস হয় না। এই স্ট্যাফোরিয়াস এবং ক্লেবসিয়েলা নিউমোনিয়া যারা অনেক ডিস্ট্রয় করতে পছন্দ করে লাংসকে, তারা অ্যাকিউট কমপ্লিকেশন হিসাবে লাং অ্যাবসেস নিয়ে আসতে পারে এবং ক্রনিক্যালি তারা ব্রঙ্কিয়াক্টেসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, আরেকটা কমপ্লিকেশন হচ্ছে রেসপিরেটরি ফেইলিয়ার, মানে আমাদের লাংসটা তখন লাংসের ফাংশন এত কমে গেছে যে আমাদের ব্লাডের অক্সিজেন লেভেলটা মেনটেন করতে পারছে না। আচ্ছা, এগুলো হচ্ছে আমার লোকাল কমপ্লিকেশন, প্লুরাল এফিউশন, এম্পাইমা, রেসপিরেটরি ফেইলিয়ার এবং অ্যাবসেস। সিস্টেমিক কী কমপ্লিকেশন হতে পারে? একটা কমপ্লিকেশন হতে পারে যে এই ইনফেকশনটা ব্লাডে চলে যেয়ে বিভিন্ন অর্গানকে ফেলিয়ার করছে বা বিভিন্ন অর্গানে এফেক্ট ফেলছে, এটাকে বলে সেপসিস। আর একটা হতে পারে যেটা স্ট্যাফোরিয়াস দিয়ে করে, স্ট্যাফোরিয়াস লাংস ইনফেক্ট করলেও সে ব্লাড দিয়ে যে বিভিন্ন জায়গায় যে অ্যাবসেস তৈরি করে, মেটাস্টেটিক অ্যাবসেস এটাকে বলে, সে লিভারে যে লিভার অ্যাবসেস তৈরি করতে পারে, সে ব্রেনে যে ব্রেন অ্যাবসেস তৈরি করতে পারে, এটা একটা কমপ্লিকেশন। থার্ড একটা কমপ্লিকেশন হলো লাংস যেহেতু হার্টের খুব কাছে, হার্টে
এই ইনফ্ল্যামেশনটা ছড়ে যেতে পারে। ইনফ্ল্যামেশন ছড়ে গেলে কি হবে, হার্টের আউটার লেয়ার কি ইনফ্ল্যামড হয়ে হবে পেরিকার্ডাইটিস, হার্টের মিডল লেয়ার ইনফ্ল্যামড হলে হবে মায়োকার্ডাইটিস, হার্টের ইনার লেয়ার বা ভালভগুলো ইনফ্ল্যামড হলে হবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সো হার্টের 3টা লেয়ারই ইনফ্ল্যামেশন হতে পারে, কারণ হার্টটা লাঙের একদম পাচ্ছি। এই সেম লজিকে যেহেতু লাঙের ইনফেকশন, মানে এই ইনফেকশনটা, এই ইনফ্ল্যামেশনটা হার্টকে খুব ইজিলি ইনভলভ করতে পারে, এক ধরনের অ্যারিথমিয়া হয় যেটার নাম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এ ভেরি কমন অ্যারিথমিয়া। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের অনেক কজ আছে, তার মধ্যে একটা কজ হচ্ছে নিউমোনিয়া। আর ফাইনালি যে আমরা বাকি 3টা কজ বললাম, এটা হচ্ছে আমার শকের ফিচার, শক, মাল্টি অর্গান ফেলিয়ার, এআরডিএস, এগুলো নিয়েও আসতে পারে খুব সিভিয়ার নিউমোনিয়া অবস্থা যখন হয়ে যায়। সো সিস্টেমিক কমপ্লিকেশনগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা কমন নিউমোনিয়ার ট্রিটমেন্ট সব কিছুই আমরা দেখেছি, আমরা কিছু স্পেশাল অর্গানিজম নিয়ে কথা বলবো। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার মাইকোপ্লাজমা নিউমোনিয়া। নিউমোনিয়ার আমরা রিস্ক ফ্যাক্টর বলেছি, ওল্ড এজে নিউমোনিয়া কমন, কিন্তু এই একটা এক্সেপশন। মাইকোপ্লাজমা নিউমোনিয়া কাদের হয়? মাইকোপ্লাজমা নিউমোনিয়া ইয়াং অ্যাডাল্টদের হয়। ইয়াং এজের একটা পেশেন্ট মাইকোপ্লাজমা নিউমোনিয়া নিয়ে আসে, এবং এটা একটা এটিপিক্যাল অর্গানিজম। এই মাইকোপ্লাজমা দিয়ে আমি বাকি এটিপিক্যালগুলো কভার করতে চাচ্ছি। এটিপিক্যাল অর্গানিজম আমরা কেন বলেছিলাম? একটা রিজন বলেছিলাম যে টিপিক্যাল সাইন সিমটম থাকবে না। টিপিক্যাল সাইন সিমটমটা কি? এই যে ফিভার, কফ, চেস্ট পেইন, তারপরে ডিসপনিয়া, রেসপিরেটরি রিলেটেড যে সাইন সিমটম মাইকোপ্লাজমাতে বা অন্যান্য এটিপিক্যাল এগুলো কম। সো এদের কী কী সাইন সিমটম থাকে? মেনলি ফ্লু লাইক সিমটম। একটা ভাইরাস ইনফেকশন হলে যেরকম সিমটম হয়, ভাইরাস ইনফেকশন হলে কি হয়? আমাদের সবারই ডেঙ্গু হয়েছে বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে। সো আমরা জানি একটা ফ্লু লাইক সিমটম কীরকম। তাদের হেডেকটা খুব প্রমিনেন্ট থাকবে, মাংসে ব্যথা বা মায়ালজিয়া খুব কম প্রমিনেন্ট থাকবে, জয়েন্ট পেইন খুব প্রমিনেন্ট থাকবে। সো মাইকোপ্লাজমা নিউমোনিয়াতে আমার নিউমোনিয়ার ফিচারের থেকে বেশি এই ফ্লু লাইক ফিচার, হেডেক, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, এগুলো অনেক বেশি থাকবে প্রমিনেন্ট। চেস্ট এক্সরেতে নর্মালি টিপিক্যালি একটা নিউমোনিয়ার চেস্ট এক্সরেতে আমরা লোবার কনসলিডেশন পাই, কিন্তু মাইকোপ্লাজমা অথবা এটিপিক্যাল অর্গানিজমে আমরা প্যাচি কনসলিডেশন বা প্যাচি ওপাসিটি পাই। সো এখানেও একটা প্যাচি ওপাসিটি পাই। এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়ার সব থেকে ইম্পর্ট্যান্ট যে কথাটা, যে মাইকোপ্লাজমা নিউমোনিয়া ছাড়াও খুব স্পেশাল কিছু কমপ্লিকেশন করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। সিবিসি করলাম একটা নিউমোনিয়ার পেশেন্ট, সিবিসি তো আমরা করলামই, নর্মালি তো করবো। সিবিসিতে দেখলাম যে অ্যানিমিয়া, এবং এটা নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। তখন আমার মাথায় এটা খেলতে হবে যে আচ্ছা, এটা মাইকোপ্লাজমা নিউমোনিয়াতেও হতে পারে। মাইকোপ্লাজমা নিউমোনিয়াতে আমার হিমোলাইটিক অ্যানিমিয়া বা আরবিসি ব্রেকডাউন হয়ে যায়, সেই আরবিসি ব্রেকডাউন হয়ে যাওয়ার ফলে অ্যানিমিয়াটা হয়েছে, সেটা আমার মনে রাখতে হবে। সেকেন্ডলি মনে রাখতে হবে আমার খুব ইমার্জেন্সি একটা কন্ডিশন, একটা মিউকোকিউটেনিয়াস ডিজিজ, যেটা নাম হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। এটা নিয়ে আমরা কথা বলবো। স্টিভেন জনসন সিনড্রোমের অনেক কজ আছে, মেইনলি ড্রাগ কজই। তার মধ্যে আবার ইনফেকশনের কিছু কজ আছে, সেটা হচ্ছে মেইন ইনফেকশন হচ্ছে এই মাইকোপ্লাজমা দিয়ে স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে। আমি একটা ছবি দেখাবো। তারপরে কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশনও হতে পারে, যেরকম গুলেন-বেয়ারি সিনড্রোম বা জিবিএস আমরা নর্মালি জানি ডায়রিয়ার পরে হয়, ডায়রিয়ার 1-2 সপ্তাহ পরে হয়। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি দিয়ে ডায়রিয়া হলে 1-2 সপ্তাহ পরে হয়। কিন্তু কোনো একটা নিউমোনিয়ার পরে, বিশেষ করে মাইকোপ্লাজমা নিউমোনিয়ার পরেও কিন্তু জিবিএস হতে পারে, এটা আমার মনে রাখতে হবে। তারপরে মায়ালাইটিস বা ট্রান্সভার্স মায়ালাইটিস, যেটা এটাও হতে পারে। মেনিঙ্গোএনকেফালাইটিস এটাও হতে পারে, অতটা কমন না। কিন্তু যেগুলো কি কমপ্লিকেশন, এগুলো আমার মনে রাখতে হবে। 3টা কমপ্লিকেশন আমার কি কমপ্লিকেশন, একটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, একটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, আর একটা হচ্ছে আমার জিবিএস। এই 3টা আমার মনেই রাখতে হবে। ট্রিটমেন্ট এটা মনে রাখবেন, এটিপিক্যাল অর্গানিজমগুলো অ্যামক্সিসিলিনে রেজিস্ট্যান্ট, অ্যামক্সিসিলিন দিয়ে কাজ করবে না, তাকে আমার ট্রিটমেন্ট করতে হবে ক্ল্যারিথ্রোমাইসিন দিয়ে। এই কারণে যে কোনো সিভিয়ার নিউমোনিয়া যদি আমি চিন্তা করি, তাহলে আমরা অ্যামক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন দুইটাই দিয়ে দিই। ক্ল্যারিথ্রোমাইসিন মেইনলি এটিপিক্যালের জন্য আমরা দিচ্ছি। এর সাথে সাথে আমি যখন মোটামুটি আরও কনফিডেন্ট যেটা মাইকোপ্লাজমা দিয়ে হয়েছে, আর যেহেতু মাইকোপ্লাজমার অনেক কমপ্লিকেশন আছে এবং অনেকটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, বিশেষ করে স্টিভেন জনসন সিনড্রোম একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, সো আমি রিস্ক নিব না। আমি ক্ল্যারিথ্রোমাইসিনের সাথে একটা রেসপিরেটরি ফ্লোরোকুইনোলনও অ্যাড করে দিব, যেরকম লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। আচ্ছা, যদি অনেক সিভিয়ার নিউমোনিয়া হয় মাইকোপ্লাজমা দিয়ে, তাহলে আমার ট্রিটমেন্ট করতে হবে রিফ্যাম্পিসিন দিয়ে। এই যে আমি অ্যাড করার কথা বললাম না আগে ট্রিটমেন্টের জায়গায়, আমি তো লিখেছিলাম শুধু 2টা অ্যান্টিবায়োটিকের নামই, কিন্তু আমার ক্লিনিক্যাল জাজমেন্ট যদি বলে যে না, এইটা
এটিপিক্যাল অর্গানিজম বা এটা একটা স্পেশাল অর্গানিজম দিয়ে হয়েছে, তাহলে আমার অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে। সো এই মাইকোপ্লাজমা দিয়ে আমি দেখাতে ছিলাম যে কী কী অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হয় মাইকোপ্লাজমাতে। এটা একটা টিপিক্যাল মাইকোপ্লাজমার এক্সরে। দেখেন এটা প্যাচি ওপাসিটি আছে এবং প্রিডমিনেন্টলি লোয়ার লোব ইনভলভ করেছে বাইল্যাটারালি, এটা আমি দেখাতে চেয়েছিলাম। এখানে কিন্তু কোনো লোবার কনসলিডেশন হয়, লোবার কনসলিডেশন থাকলে আমরা বুঝতাম যে এটা একটা টিপিক্যাল অর্গানিজম দিয়ে হয়েছে। যখনই দেখলাম যে প্যাচি ওপাসিটি এবং ফ্লু লাইক সিমটম প্রমিনেন্ট এবং পেশেন্টটা ইয়াং এইজে, তখন এটাকে হেলাফেলা করা যাবে না, আমার মাইকোপ্লাজমা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা আমি দেখাতে চাইছিলাম যে স্টিভেন জনসন সিনড্রোম। দেখেন স্কিন এবং মিউকাস মেমব্রেনের একটা সিভিয়ার একটা ডিজিজ, ইউজুয়ালি কিছু ড্রাগের পরে, পেনিসিলিন বা সালফোনামাইড গ্রুপের ড্রাগের পরে এই রিয়াকশানটা হতে পারে, আবার মাইকোপ্লাজমা ইনফেকশনের পরেও এই রিয়াকশানটা হতে পারে, স্টিভেন জনসন সিনড্রোম। এটা নিয়ে আমরা আলাদা ক্লাসে ডিসকাস করব। এখন আর একটা এটিপিক্যাল নিউমোনিয়া, যেটা নাম হচ্ছে লেজিওনেলা। লেজিওনেলার ক্লিনিক্যাল ফিচার ওই মাইক্রোপ্লাজমার মতোই, কমপ্লিকেশনগুলো হয় না ওরকম, কিন্তু ওই তো টিপিক্যাল ফিচারগুলো অতটা প্রমিনেন্ট না, বেশি ফ্লু লাইক সিমটমই হয় বেশি। এবং এখানে যে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা জানার লাগবে সেটা হচ্ছে লেজিওনেলা ইনফেকশন কাদের হবে। লেজিওনেলা ইনফেকশন নর্মালি একটা মানুষ হোটেল থেকে আসলো, একটা ধরেন ট্রাভেল করে একটা হোটেল থেকে আসলো, সেই মানুষটার যদি নিউমোনিয়া হয় তখন আমি চিন্তা করব যে এটা লেজিওনেলা ইনফেকশন হয়েছে। কারণ হোটেলে যে কুলিং টাওয়ারগুলো থাকে, এসির যে কুলিং টাওয়ারগুলো থাকে, ওইখানের কলোনাইজ করে এই লেজিওনেলা অর্গানিজমটা। সো সব জায়গায় ইনফেকশনটা হবে না, নর্মাল মানুষের হবে না। ইউজুয়ালি যারা ওভারসিজ ট্রিপ বা যে কোনো জায়গায় একটা বেড়াতে গেল ট্রিপ, সেখানে হোটেলে স্টে করেছে, সেখান থেকে আসার পর তখন আমরা চিন্তা করবো যে লেজিওনেলা দিয়ে হয়েছে। আচ্ছা, এখন আমরা চিন্তা করি স্ট্যাফ অরিয়াস। স্ট্যাফ অরিয়াস কাদের হয়? স্ট্যাফ অরিয়াস একটা ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট ইনফ্লুয়েঞ্জা। একটা মানুষের ইনফ্লুয়েঞ্জার ইনফেকশন হয়েছে ভাইরাস দিয়ে, এরপরে যদি তার নিউমোনিয়া হয়, আমার চিন্তা করতে হবে এটা স্ট্যাফ অরিয়াস। সেকেন্ড কথা, স্ট্যাফ অরিয়াস আমার নর্মাল স্কিনের ফ্লোরা। সো আমি আইভি ড্রাগ অ্যাবিউজার যারা, তারা ওই ইনজেকশন নেওয়ার সময় স্কিন থেকে অরিয়াসটা ব্লাডে ঢুকে সেখান থেকে নিউমোনিয়া হতে পারে। থার্ড কথা হচ্ছে যাদের লাংয়ে ফাইব্রোসিস আছে বা লিউকেমিয়া, লিম্ফোমা এরকম আন্ডারলাইং ডিজিজ আছে, তাদেরও হতে পারে। সো 3 ক্ষেত্রে আমার স্ট্যাফ অরিয়াস চিন্তা করতে হবে, ইনফ্লুয়েঞ্জার পরে, আইভি ড্রাগ অ্যাবিউজারদের, অথবা আন্ডারলাইং ডিজিজ আছে। এর চেস্ট এক্সরে ফাইন্ডিং তো ক্যারেক্টারিস্টিক, অনেকগুলো লোবে সেটা থাকে, মানে স্ট্যাফ অরিয়াস তো হচ্ছে দুইটার একটা, যে খুবই নেক্রোটাইজিং, খুবই অ্যাগ্রেসিভ নিউমোনিয়া, অনেক ডিস্ট্রয় করতে পছন্দ করে। সো এখানে মাল্টি লোব ইনভলভ হতে পারে, অ্যাবসেস থাকতে পারে, ক্যাভিটি থাকতে পারে, নিউম্যাটোসিল থাকতে পারে। আচ্ছা, এখন আপনার মনে রাখতে হবে স্ট্যাফ অরিয়াস, আমি যে অ্যান্টিবায়োটিকগুলোর কথা বলেছি, অ্যামোক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এগুলো কোনো কিছুতে স্ট্যাফ অরিয়াস দিয়ে কাজ করবে না। স্ট্যাফ অরিয়াস যখনই আমি চিন্তা করব, তখন আমার অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। স্ট্যাফ অরিয়াস যেখানেই চিন্তা করি, স্ট্যাফ অরিয়াস দিয়ে স্কিন ইনফেকশন হলো, ফ্লুক্লক্সাসিলিন। স্ট্যাফ অরিয়াস দিয়ে অস্টিওমায়ালাইটিস হলো, ফ্লুক্লক্সাসিলিন। স্ট্যাফ অরিয়াস আমি চিন্তা করলেই আমার অ্যান্টিবায়োটিক হবে ফ্লুক্লক্সাসিলিন। এবং আমি বলেছি যে এমআরএস হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস, এটা হচ্ছে ফ্লুক্লক্সাসিলিনেও রেজিস্ট্যান্ট একটা ভ্যারিয়েন্ট। ইউজুয়ালি হসপিটালে পাওয়া যায়, কিন্তু এখন সেটা কমিউনিটিতেও চলে গেছে, সেটার নাম হচ্ছে CAMRSA, কমিউনিটি অ্যাকোয়ার্ড মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস। এমআরএসে যখন আমি চিন্তা করব, এমআরএসে ইউজুয়ালি চিন্তা করি না, আসলে কালচারে আসে, কালচারে দেখব স্ট্যাফ অরিয়াস এবং ফ্লুক্লক্সাসিলিন রেজিস্ট্যান্ট। সেই ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিকটা কী দিতে হবে? লিনেজোলিড। ভ্যানকোমায়াসিনও দেওয়া যায়, ভ্যানকোমায়াসিনের সাইড ইফেক্ট বেশি, আমরা ইউজুয়ালি লিনেজোলিডটা প্রেফার করি, লিনেজোলিড। সো স্ট্যাফ অরিয়াসের ক্ষেত্রে এই দুইটা অ্যান্টিবায়োটিকের নাম আপনার মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, শুধু নিউমোনিয়ার ক্ষেত্রে না। স্ট্যাফ অরিয়াস যখন আপনারা পড়বেন, দেখবেন যে স্ট্যাফ অরিয়াস শরীরের কোন জায়গায় ইনফেকশন করতে পারে না, সব জায়গায় ইনফেকশন করে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থেকে শুরু করে মেনিনজাইটিস, নিউমোনিয়া, অস্টিওমায়ালাইটিস, স্কিন ইনফেকশন, অনেক কিছু করতে পারে। সো আপনার স্ট্যাফ অরিয়াস কভারেজটা মনে রাখতে হবে। নর্মাল স্ট্যাফ অরিয়াসকে কভার করবেন আপনি ফ্লুক্লক্সাসিলিনের মাধ্যমে, আর যেটা এমআরএসে সেটাকে কভার করবেন আপনি লিনেজোলিডের মাধ্যমে। আচ্ছা, এখানে আমি একটা এক্সরে দেখাতে চেয়েছি। এক্সরেতে দেখতে পাচ্ছেন যে একটা ওপাসিটি আছে রাইট মিড জোনে, তার সাথে একটা ক্যাভিটেশনও আছে। সো যখনই একটা ওপাসিটির সাথে অ্যাবসেস, ওপাসিটির সাথে ক্যাভিটেশন, ওপাসিটি অনেকগুলো লোবে ইনভলভ করছে, তখন আপনার মাথায় স্ট্যাফ অরিয়াসটা আসতে হবে।
এখন ক্লেবসিয়েলা নিউমোনিয়া, এই যে স্ট্যাফ অরিয়াসের মতোই আর একটা, যেটা খুবই নেক্রোটাইজিং এবং খুবই কমপ্লিকেশন করতে পছন্দ করে, অ্যাবসেস করতে পছন্দ করে, সেটা হচ্ছে আর একটা হচ্ছে ক্লেবসিয়েলা। আপনার মনে রাখতে হবে যে ক্লেবসিয়েলার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। এই যে রিস্ক ফ্যাক্টর দিয়ে আপনি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারবেন অ্যাকচুয়ালি যে এটা কোনটা হতে পারে, এবং এটার জাজমেন্ট অনুযায়ী আপনার অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা, একটা এল্ডারলি পেশেন্ট, একটা অ্যালকোহলিক পেশেন্ট, একটা ডায়াবেটিক পেশেন্ট, এদের হচ্ছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া কমন। এবং ক্লেবসিয়েলা নিউমোনিয়া চেস্টের সাথে কি ওই ওপাসিটির সাথে ক্যাভিটি রিলেশন থাকতে পারে, ওপাসিটির সাথে অ্যাবসেস থাকতে পারে, স্ট্যাফ অরিয়াসের মতোই। কিন্তু এটার একটা স্পেশালিটি কি, এটা প্রিডমিনেন্টলি আপার লোবে ইনভলভ করে। ক্লেবসিয়েলা নিউমোনিয়া আপার লোবে ইনভলভ করে, আপার জোন। আর একটা স্পেশালিটি হচ্ছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া খুবই ড্রাগ রেজিস্ট্যান্ট। আপনারা নাম শুনেছেন অবশ্য, সুপার বাগের নাম শুনেছেন। ইউটিআই করে অথবা নিউমোনিয়া করে এমন কোনো অর্গানিজম মোটামুটি সব অ্যান্টিবায়োটিকই রেজিস্ট্যান্ট। ওই সুপার বাগ ইউজুয়ালি একটা ক্লেবসিয়েলা। সো ক্লেবসিয়েলা এমনিতেই রেজিস্ট্যান্ট, কিন্তু অনেক সময় এমন রেজিস্ট্যান্ট হয় যে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না। আচ্ছা, সো ক্লেবসিয়েলা নিউমোনিয়া যখন আমি চিন্তা করবো, ক্লেবসিয়েলা নিউমোনিয়ার জন্য আমার ইউজুয়ালি অনেক ব্রড স্পেকট্রাম, অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেরকম মেরোপিনিম, যেরকম সেফোট্যাক্সিম। আচ্ছা, এই যে দেখেন এখানে ক্লেবসিয়েলা নিউমোনিয়া আমি দেখাতে চেয়েছি। এটি নিউমোনিয়ার এক্সরেটা দেখলেই বুঝতেছেন যে এমন অবস্থা করছে, এটা যে নিউমোনিয়ার এক্সরে না ফাইব্রোসিসের এক্সরে বোঝাই কঠিন। ক্যাভিটেশনও মনে হচ্ছে, হ্যাঁ, একদম পুরো নেক্রোসিস করে লাঙের অবস্থা 12টা বাজায় দিছে। সো দেখেন রাইট আপার জোনে ওপাসিটি, তার সাথে ক্যাভিটের রিলেশন অনেকগুলো। এখানেও দেখেন যে রাইট মিড জোনে একটা নিউমোনিয়া, তার সাথে একটা অ্যাবসেস। সো এরকম যদি সিচুয়েশন থাকে যে নিউমোনিয়ার সাথে অ্যাবসেস, নিউমোনিয়ার সাথে ক্যাভিটের রিলেশন, আপনার এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এটা স্ট্যাফ অরিয়াস অথবা এটা ক্লেবসিয়েলা, কারণ এরা দুইজনই নেক্রোসিস করতে পছন্দ করে, ডিস্ট্রয় করতে পছন্দ করে। আচ্ছা, ফাইনাল যে কথা সেটা হচ্ছে সিউডোমোনাস দিয়ে নিউমোনিয়া। সিউডোমোনাস আমরা জানি, সিউডোমোনাস ইউজুয়ালি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে এবং ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে যখন আছে তাদের নিউমোনিয়া করে সিউডোমোনাস দিয়ে। একটা নর্মাল মানুষের একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া সিউডোমোনাস দিয়ে হয়েছে, এটা তখন আপনার মাথায় দুইটা জিনিস খেলতে হবে, যে আইদার মানুষের লাঙে ফাইব্রোসিস আছে অথবা পেশেন্টটার লাঙে ব্রঙ্কিয়াক্টিসিস আছে। সো সিউডোমোনাস, ব্রঙ্কিয়াক্টিসিস অথবা সিস্টিক ফাইব্রোসিস বা যে কোনো ধরনের ফাইব্রোসিস, এই দুই লাংকে খুবই পছন্দ করে সিউডোমোনাস, এই দুই লাংকে ইনফেক্ট করতে খুবই পছন্দ করে। এবং এই সিউডোমোনাসটা, ওই যে আমার ট্রেন্ডটা দেখছেন, স্ট্যাফাইলোকক্কাসও অনেক রেজিস্ট্যান্ট, স্পেশাল জিনিস দিতে হয়। ক্লেবসিয়েলা অনেক রেজিস্ট্যান্ট, স্পেশাল জিনিস দিতে হয়। সিউডোমোনাসও অনেক রেজিস্ট্যান্ট, এইটারও স্পেশাল জিনিস দিতে হয়। সিউডোমোনাসের অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি 3-4টা, এটা আপনার লাইফ টাইমের জন্য মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন, যেটা নাম হচ্ছে পাইপারাসিলিন প্লাস টেজোব্যাক্টাম, এটা একটা। 2 নম্বরটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এক ধরনের কুইনোলন। 3 নম্বরটা হচ্ছে সেফটাজিডিম। 3rd জেনারেশন সেফালোস্পোরিনের সব থেকে পপুলার হচ্ছে সেফট্রিয়াক্সন, যেটা আপনারা সব হসপিটালে দেখেন। কিন্তু এই সেফট্রিয়াক্সন দিলে সিউডোমোনাস মরবে না, সিউডোমোনাসকে মারতে হলে দিতে হবে সেফটাজিডিম, অথবা আপনার অ্যামিনোগ্লাইকোসাইডে চলে যেতে হবে, জেন্টামাইসিন। কিন্তু অ্যামিনোগ্লাইকোসাইড আমরা জানি ওখানে সাইড ইফেক্ট অনেক বেশি, লাংকে এফেক্ট করতে পারে অথবা ইয়ার এফেক্ট করতে পারে, কিডনি এফেক্ট করতে পারে অথবা ইয়ার এফেক্ট করতে পারে অ্যামিনোগ্লাইকোসাইডে। সো সিউডোমোনাস কভারেজ দিতে হলে আপনার এই 4টা অ্যান্টিবায়োটিকের কথা মনে রাখতে হবে, অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, সেফটাজিডিম অথবা জেন্টামাইসিন। আচ্ছা, সো এই ছিল আমাদের নিউমোনিয়ার উপর, নিউমোনিয়া ঠিক না, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার উপর ক্লাস। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটাও জানাবেন, এবং আপনাদের আর কি কি ইম্পর্টেন্ট টপিকসের উপর ক্লাস নিলে ভালো হবে সেটাও জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।